আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশন বিডি এর ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভ বিডিএ কথন আজকে 14তম পর্বে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব নিজামুদ্দিন আকন্দ, ফাউন্ডার, সেলস লিডার্স ইন বিডি, এবং এই মুহূর্তে তিনি এটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন, এবং ব্যক্তিগত জীবনে তিনি পেশায় হেড অফ সেলস বিনিয়োগে কর্মরত রয়েছেন। আমরা এমন একটি সময় কথা বলছি যে সময়টির একেবারে বাংলাদেশের আগামী 2020-21 সালের অর্থ বছরের যে করোনা সময়কালীন একটি চ্যালেঞ্জিং বাজেট আমাদের জাতীয় সংসদে উপস্থাপিত হবে, তার প্রাক্কালে আমরা এই আলোচনাটি করছি। এবং সমসাময়িক সময়ে আমরা এমন একটি সময় পার করছি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বারবার হুঁশিয়ার করে বলেছেন যে এই মে-জুন মাসটায় হবে বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং সময়, এবং আমরা সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আমরা এই করোনার মহামারী থেকে উত্তরণ ঘটাতে পারবো। এবং আমরা যাদেরকে নিয়ে আজকে কথা বলবো তারা হচ্ছেন একেবারে আমাদের আপামর জনসাধারণ, এবং যাদেরকে আমরা বলি যে বেসরকারি সেবা খাতের প্রান্তিক পর্যায়ে যারা কাজ করে, এবং যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি মাঠে ঘাটে পথে প্রান্তরে, এবং যাদের সেবায় আমরা সেবিত হই, এবং যাদের সেবায় হচ্ছে আমরা নিজেদেরকে আসলে আবদ্ধ রেখেছি, সেই সকল মানুষ যারা আমরা বলি যে সেলস, এবং সেলস কি বিভিন্ন জায়গায় চলে আসবে, এবং সেলস কোন কোন খাতের সেলস নেই সে বিষয়টি নিয়ে আসলে আমাদের সাথে আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন। তো আমি আজকে সম্মানিত অতিথির কাছে আমি চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই লাইভে, যেটি নামকরণ করা হচ্ছে সেলস লিডারদের যত চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের যারা এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা, শুভেচ্ছা, এবং শুভর প্রতি রইল অসংখ্য ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা। আসলে শুভ প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিয়েছে, তারপরে আমি বলছি আপনার নাম মোহাম্মদ নিজামুদ্দিন আকন্দ। আমি সেলস লিডার্স বিডি বাংলাদেশে যে একটা গ্রুপ আছে এই গ্রুপের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। পাশাপাশি আমার একটা প্রফেশনাল পরিচয় আছে, আমি বিনিয়োগের হেড অফ অপারেশন সিস্টেম আছি। তো আজকে আমাকে শুভ আজকে আমাদের হচ্ছে যে বিষয়টি নিয়ে আসলে নামকরণ করেছি সেটি হচ্ছে সেলস লিডারদের যত চ্যালেঞ্জ। সম্মানিত অতিথি, আজকে যদি আপনি শুরুতেই যারা আমাদের দর্শক যারা রয়েছেন তারা আসলে সেলস কি এবং কারা সেলস এর সাথে সম্পৃক্ত এটা আপামর জনসাধারণ সবাই জানে, তারপরে যদি একটু একাডেমিক্যালি হচ্ছে আমরা যদি সেলস কি এবং সেলস এ কারা কাজ করে এটিকে দিয়ে শুরু করি। ওকে, থ্যাংক ইউ, নাইস কোশ্চেন শুভ। সেলসে আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির একটা তথ্য অনুযায়ী, মার্কেটিং ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় 40 লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেলস এবং মার্কেটিং কাজ করে। তো বিষয় দুটো আলাদা। সেলস হচ্ছে গিয়ে যারা একেবারে ফিল্ডে গিয়ে কাজটা করে, যারা আমরা দেখি বিভিন্ন দোকানে পণ্য দিয়ে থাকে, এবং যে পণ্যগুলো আমরা মার্কেট থেকে কালেক্ট করি বিভিন্ন দোকান থেকে, তারা হচ্ছে ডাইরেক্ট সেলসে কাজ করে, ডিস্ট্রিবিউশন সেলসে কাজ করে। এছাড়া ইনস্টিটিউশনাল সেলস আমরা যেটা দেখি বিভিন্ন কর্পোরেট সেলস হয়, সেগুলো কর্পোরেট সেলস। এর পাশাপাশি মার্কেটিং এ যারা কাজ করে অনেকে সেলস এবং মার্কেটিং বিষয়টাকে এক করে ফেলে শুভ। আসলে মার্কেটিং বিষয়টা ডিফারেন্ট, সেলস বিষয়টা ডিফারেন্ট। মার্কেটিং হচ্ছে যারা আসে প্রোডাক্ট প্রমোশন, ডিজাইন, বেসিক্যালি তারা হেড অফিস থেকেই কাজগুলো করে, হ্যাঁ ভিজিটেও তারা আসে। বাট সেলসটা হচ্ছে একেবারে ডিরেক্টলি কনজিউমার লেভেলে, দ্যাট মিনস রিটেলার লেভেলে একেবারে সরাসরি কানেক্ট হয়ে প্রোডাক্টটা দোকানে দোকানে পৌঁছে দেয়। এরাই হচ্ছে বেসিক্যালি সেলসম্যান, এবং এরাই আসলে সেলসটা নিয়ে কাজ করে। এখন সেলসটাকে যদি আমরা একটু ভাগাভাগি করি, যেমন এফএমসিজি সেলস আছে, তারপর টেলিকম সেলস আছে, এক একটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে সেলগুলো ডিফারেন্ট হয়। তারপর তোমার আইটি সেলস আছে, তো এরকম ডিফারেন্ট সেগমেন্ট আছে। তারপর তোমার মনে করো তোমার যে সিমেন্টের উপর সেলস আছে, তারপর তুমি যদি ধরো ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট ধরনের সেলস আছে। তো আমরা যে প্রোডাক্টগুলো পাই, ডেইলি নিডস বা অন্য যত প্রোডাক্ট পাই সবই কিন্তু আসলে সেলস এর মাধ্যমে আসে। এবং আমাদের ইউনিভার্সাল অল ওভার বাংলাদেশে যত রিটেলার আছে সেই রিটেলার কিন্তু সেলসটা আসে বাই থ্রু সেলসম্যান। সুতরাং সেলস এর লোকেরা একটা বড় রোল প্লে করে, আর এই সেলসম্যানদের নিয়েই আমরা আসলে রেগুলারলি কাজ করছি। সেলস লিডারশিপ
তাদের নিয়ে কাজ করছে। আমার মনে হয় যে সেলস সম্পর্কে যতটুকু বোঝার যারা অডিয়েন্স আছে, আসলে আসলে অডিয়েন্স বুঝে গিয়েছে। আসলে আমি যে বেসিক যে জায়গাটিতে আসলে আমরা জানতে চেয়েছিলাম সেটি আপনি ব্যাখ্যা করেছেন যে আসলে মার্কেটিং এবং সেলস দুটো ভিন্ন জিনিস, সেটি আসলে রাইট। আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। কিন্তু এই সময়টিতে আমরা যে বিভিন্ন সময় দেখছি যে আমাদের একেবারে যে সেবা খাত যদি বলি, আমাদের স্বাস্থ্যকর্মী ডক্টর যারা রয়েছেন, আমাদের সেবা খাতে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন, এবং আপামর জনসাধারণ, বাংলাদেশের মানুষ সবাই কিন্তু এই করোনা যুদ্ধে অবতীর্ণ রয়েছে। কিন্তু স্পেসিফিক্যালি যে কাজটি হচ্ছে ব্যাকডোরে যারা একেবারে পর্দার অন্তরালে কাজ করে যাচ্ছে বা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, এই সেলস লিডাররা এবং হচ্ছে সেলস যারা মানে কাজ করছে, যারা যেটি আপনি বললেন যে একেবারে কনজিউমার লেভেলে পণ্য পৌঁছে দেওয়ার যে কাজটি করছে। এবং আমরা দেখেছি এই যে লকডাউনের মাঝেও তারা একেবারে সেই সেবাটি তারা দিয়ে গেছেন, সেটি তাদের জীবিকার তাগিদেই হোক কিংবা হচ্ছে তাদের নিজেদের দেশের সেবার জন্যই হোক। কিন্তু এই মুহূর্তে তারা কেমন আছেন যদি আপনি উত্তরটি আপনার কাছে জানতে চাই। নাইস এবং ক্রিটিক্যাল দুটোই বলবো। শুভ অনেক ট্যালেন্ট কোশ্চেন করে থাকে। সো আমি যেটা বলবো, সেলসে যারা কাজ করে এরা আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, আমরা লকডাউনে দেখেছি তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একেবারে রুট লেভেলে পৌঁছে দিয়েছে। তো এখন সেলসম্যানরা আসলে দেখা যাচ্ছে যে ডাক্তাররা, তারপর সেনাবাহিনী, পুলিশ আমাদের নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে থ্যাঙ্কস দিচ্ছি। আসলে থ্যাঙ্কস দিয়ে ছোট করা, বাট তারা রেগুলার করে যাচ্ছে। এর পাশাপাশি একটা বাহিনী রেগুলার কাজ করে যাচ্ছে, বাট হয়তো গভর্নমেন্ট বলো বা অন্য কোনো সেকশন বলো, হয়তো তারা এই জায়গায় প্যাট্রোনাইজ হচ্ছে না বা তারা ইন্সপায়ার্ড হচ্ছে না, ডিউ টু দ্যাট রিজন যে আসলে এই সেক্টরটা পুরোপুরি প্রাইভেট। তুমি যদি সেলস এর সেক্টরটা ধরো, এটা পুরোটাই প্রাইভেট। বাট তুমি যদি ধরো ডাক্তার বা তুমি যদি ধরো নার্স বা তুমি যদি ধরো পুলিশ বা আর্মি, এটা হচ্ছে পুরোটাই গভর্নমেন্ট সেক্টর। দ্যাটস ওয়াই তারা আসলে গভর্নমেন্ট সেক্টর থেকে তারা একটা সাপোর্ট পায় বা তারা একটা উৎসাহ পায়। বাট প্রাইভেট সেক্টরে আসলে সেলসম্যানরা এই জায়গাটাতে তাদের একটা গ্যাপ, যেহেতু এটা গভর্নমেন্টের সরাসরি ডিলিংস করে না, বিভিন্ন অর্গানাইজেশন বা প্রাইভেট কোম্পানিগুলো ডিলিংস করে। দ্যাটস ওয়াই যেটা হয় যে তারা আসলে ডিরেক্টলি কোনো সাপোর্ট বা অ্যাপ্রিসিয়েশন পায় না। সেলসম্যানের কষ্টটা ওই জায়গাতে, যে যখন সাংবাদিকরা কথা বলে এই তিনটা শ্রেণীর কথা বলে, বাট আমাদের বেসিক নিড তুমি যদি ধরো, অন্ন, যদি আমরা অন্যর কথাই ধরি, আমাদের ফার্স্ট যে বেসিক নিডটা আছে, মনে করো চাল, ডাল, তেল, এগুলো কিন্তু আমাদের দোকান হোক বা সুপার শপে হোক, এগুলো কিন্তু সেলসম্যান পৌঁছে দিচ্ছে। তুমি দেখো এই সিচুয়েশনেও, এই ডায়ার সিচুয়েশনেও দেশের সেলসম্যানরা কিন্তু একেবারে রুট লেভেলে চলে যাচ্ছে, বিভিন্ন দোকানে চলে যাচ্ছে, তারা কিন্তু তাদের লাইফটাকে অনেক রিস্কি করে চলে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই সেকশনটা নিয়ে আসলে কেউ কথা বলছে না। সেলসম্যানের কষ্টটা হচ্ছে ওই জায়গায়, তারা যে পরিশ্রম করছে, তাদের এটা রেগুলার ডিউটিস বা ওয়ার্ক, তারা সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের কষ্টটা হচ্ছে এই জায়গাটাতে কেউ তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করছে না, তাদের আচ্ছা, কথা আমি কেউ যদি বলছে আমি না। যদি আমি যদি স্পেসিফিক যদি আপনার কথাটাকে আমি কোট করেই বলি, সেটি হচ্ছে এক বাক্যে যে তাদের কাজের মূল্যায়ন কিংবা হচ্ছে কি যে তাদের যে আহ, মানে নিজেদেরকে স্বীকৃতির একটা বিষয়, তাদের যে কর্মের যে রাইট। একটি স্বীকৃতি রয়েছে, সেটিকে হচ্ছে কি যে আমরা ইগনোর করে যাচ্ছি বা আমাদের অসাবধানতা বশত বা আমাদের অগোচরে থেকে যাচ্ছে। আপনি মনে হয় সেই কথাটি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। রাইট, রাইট, রাইট। এখন তুমি দেখো, যখন পুলিশ বা আর্মিরা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, আমরা তাদের সবাইকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি, কারণ তারা যে কাজটা করছে ডেফিনেটলি এটা আসলে তারা ডিজায়ার করে। বাট পাশাপাশি সেলসম্যানরাও এটা ডিজায়ার করে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি কোনো মিডিয়া সেলসম্যানকে নিয়ে আসলে কোনো কথা লিখেছে। কারণ সেলসম্যানের এটা একটা হক যে সে মানুষকে পৌঁছে দিচ্ছে, সে মানুষের জন্য কাজ করছে, সে চাচ্ছে যে তারটাও সবাই বলুক। এবং পাশাপাশি তুমি দেখো যে ডাক্তার বা যারা তোমার পুলিশ বা আর্মি যারা কাজ করছে, গভর্নমেন্ট থেকে বিভিন্ন করোনা প্যাকেজ বা অনেক ভালো কিছু তাদের জন্য অফার করা হচ্ছে, যেটা হোক তাদের সিকিউরিটি সেফটির জন্য। বাট এই সেলসম্যানদের জন্য আসলে কিন্তু ওরকম কোনো সেফটি সিকিউরিটির জন্য আসলে কেউ কিছু বলছে না। ইভেন তো কিছু কিছু অর্গানাইজেশন যারা করছে হয়তো তারা নিজ থেকে করছে,
তো কষ্টটা ওই জায়গাতে সেলসম্যানদের, যে আমরা এতগুলো কাজ করছি, আমরা 40 লক্ষ মানুষ কাজ করছি, বাট আমাদের অ্যাপ্রিসিয়েশনটা আমরা পাচ্ছি না। ওদের কষ্টটা এই জায়গা থেকে, এবং এই জায়গা থেকে কষ্টগুলো থেকেই আমরা কিছুদিন আগেও দেখেছি বেশ কিছু কোম্পানির সেলসম্যান মারা গিয়েছে। এখন তাদের লাইফের সিকিউরিটি কতটুকু? আসলে কি এই কোম্পানিগুলো তাকে সাপোর্ট দিচ্ছে? আসলে কি গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে? কারণ তারা তো রেগুলার এই কাজগুলো করে যাচ্ছে। আচ্ছা, আমি যদি একটু এই জায়গাটাতেই যদি আমি একটু আসি, সেটি হচ্ছে আসলে আমরা দেখছি যে দুটো পার্ট হচ্ছে যে আমরা কাজ করি, সেটা হচ্ছে যে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড, এবং হচ্ছে আমরা হচ্ছে চিন্তা করি যারা সেলস এ রয়েছে, সেলস না বিভিন্ন কোম্পানি হচ্ছে আমাদের এমপ্লয়ি কাজ করবে, এবং হচ্ছে আমরা হচ্ছে সেখান থেকে যারা উদ্যোক্তা রয়েছে তারা হচ্ছে নিজেরা অর্থ উপার্জন করবে একটি বড় অঙ্কের। কিন্তু আমি যদি ওই জায়গাটাতে বলি যে অনেকগুলো প্রতিষ্ঠান তাদের এমপ্লয়ীদের জন্য অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে, তাদের জন্য স্বাস্থ্য বীমা ঘোষণা করেছে অনেকে, বা অনেক প্রতিষ্ঠান করেনি যাদের সামর্থ্য রয়েছে, অনেকে হচ্ছে অনেক প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী তাদের এমপ্লয়ীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে, কিন্তু আমার মনে হচ্ছে সেটি এই যে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এবং আপনার যেটি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট থেকে যেটি মানে বুঝলাম, সেটা হচ্ছে 40 লক্ষ লোক, এবং সেখানে হয়তো বা 4 বা 5% এর জন্য আমরা এই বিষয়টি আমরা করতে পেরেছি, আয়োজন করতে পেরেছি। কিন্তু স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসলে সামগ্রিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল? ওকে, ফাইন। সুন্দর একটি কোশ্চেন করেছো শুভ। তুমি দেখো শুভ, যে ডাক্তার যারা আছে তারা কিন্তু, তুমি বলো সেফটি সিকিউরিটির জন্য ড্রেস পাচ্ছে বা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল পাচ্ছে, যেটা তার প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। এবং তুমি যদি ধরো সে যখন সকালে ইন করছে, সে ওয়ান টাইম সকল জিনিসপত্র পরে ঢুকছে, আবার যখন বের হচ্ছে সে কিন্তু ফেলে দিচ্ছে। এখন আসে সেলসম্যান। সেলসম্যান যারা কাজ করে তুমি দেখো, তারা কিন্তু টোটালি ফিল্ডে কাজ করে। সেলসম্যানের কাজই হচ্ছে টোটালি ফিল্ড। দ্যাট মিনস তারা একেবারে টোটালি মার্কেট ওরিয়েন্টেড। তুমি যদি ধরো 95% সেলসম্যান তাদেরকে মার্কেটে থাকতে হয়। দ্যাট মিনস মাস পিপলের সাথে তাদের সরাসরি কমিউনিকেশন। তো যখন মাস পিপলের সাথে কমিউনিকেশন, তুমি জানো এখন বাংলাদেশে স্প্রেড আউট হচ্ছে, করোনাটা খুব রেপিডলি স্প্রেড আউট হচ্ছে। আমরা কালকেও যদি ডেথ রিপোর্ট দেখি, প্রায় 40 জন, না জানি 42 জন মারা গিয়েছে, এরকম দেখেছি রিপোর্ট। সো এই জায়গাটাতে দেখো সেলসম্যানদের সকল কোম্পানি নিচ্ছে না। তুমি যেটা বলছিলা, কিছু কোম্পানি নিচ্ছে, কিছু কোম্পানি দিচ্ছে না। আমরা রিসেন্টলি দেখেছি গ্রামীণ ফোন বলো বা রবি বলো, আমরা যেগুলো টেলিকম কোম্পানি বা ইউনিলিভার, অনেককে দেখেছি যে তারা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল দিয়েছে। কিন্তু আমরা বিনিয়োগে আমাদের যারা সেলসম্যান আছে তাদের সবাইকে আমরা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি, যাতে তারা কেয়ারফুলি মার্কেটে যেতে পারে। এবং তারা ওই জায়গা থেকে আবার যখন মার্কেট থেকে আসছে, তারা আবার কিন্তু প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল খুলে ফেলছে। এখন সকল কোম্পানি এটা করছে, সকল কোম্পানি করছে না। আমি যতটুকু জানি সকল কোম্পানি করছে না। তো সেলসম্যানদের কষ্টটা ওই জায়গাতে, যে সকল কোম্পানি যদি এভাবে করতো, তাহলে আমাদের সেলসম্যানদের মানে এটা যে এফেক্টেড হবে সেটা রেটটা কিন্তু কমে যেত। করোনা ভাইরাস যে এফেক্টেড হবে সেই রেটটা কমে যেত। কিন্তু আসলে সেটা সকল অর্গানাইজেশন সেইভাবে দেখছে না, সেইভাবে করছে না। প্রবলেমটা হচ্ছে ওই জায়গাতে। সেলসম্যানের কষ্টটা হচ্ছে ওই জায়গায়, যে আমি যার জন্য কাজ করি, আমি যেই কোম্পানির জন্য কাজ করি, সেই কোম্পানি তো আসলে আমাকে দেখছে না। এই জায়গায় গভর্নমেন্ট পুলিশকে দেখছে, ডাক্তারকে দেখছে, তাহলে আমাদের দেখার আসলে কে আছে? আমাদের কষ্টটা ওই জায়গাতে। জি, আমি একেবারে যে আপনার শুরুর দিকে যে আপনি কথাগুলো বলেছিলেন, সেক্ষেত্রে ওই জায়গাটাতে আমি চলে আসছি। সেটি হচ্ছে একজন অনেক সেলসের অনেক লোক হচ্ছে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই মহামারীর সময় আমরা দেখেছি, এবং অনেকে আক্রান্ত হয়ে তারা হচ্ছে হসপিটালাইজ হয়েছে, অনেকে বাসায় বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে। সেই সেই জায়গাটিতে হচ্ছে আমরা একটু দৃষ্টিপাত করতে চাই সেই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোম্পানিগুলোকে স্বাস্থ্য বীমার কথা চিন্তা করেছে কিনা, বা স্বাস্থ্য বীমাটা হচ্ছে চালু করা উচিত কিনা। ওকে, ফাইন কোশ্চেন। তুমি খুব সুন্দর কোশ্চেন ধরেছো। আমার মনে হচ্ছে তুমি একজন সেলসম্যান। তোমার কথা শুনে মনে হচ্ছে শুভ তুমি সেলসে অনেকদিন হয়তো কাজ করেছো। ওকে, ফাইন। বিষয়টা হচ্ছে যে তুমি যেটা বলেছো সেলস বীমা, সেলস বীমাটা মানে আসলে ইন্স্যুরেন্স। প্রাইভেট কোম্পানিতে আসলে হচ্ছে ইন্স্যুরেন্স। এখন তুমি যদি দেখো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইন্স্যুরেন্স
ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। বাট তুমি যদি লোকাল কোম্পানিগুলো ধরো, আমি আমি শিওর যে অনেক কোম্পানিতে, তোমার রিনাউন্ড অনেক কোম্পানিতে আসলে সে ইন্স্যুরেন্স নেই। এখন একজন সেলসম্যান যদি মারা যায়, তার লাইবিলিটি আসলে কে নেবে? কোম্পানি তার লাইবিলিটি নিচ্ছে না, তার জন্য ইন্স্যুরেন্স করা নেই। আমি যতটুকু জানি হাতে গোনা কয়েকটা কোম্পানি, রিসেন্টলি অনেক বড় কোম্পানিও, যেমন প্রাণ বলো বা আরো দুই একটা কোম্পানি শুনেছি যে তারা সেলস বিমা চালু করেছে। তারপর আবুল খায়ের বলো, এরকম কয়েকটা কোম্পানি আছে, হ্যাঁ, হাতে গোনা। কিন্তু এখন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটি বিষয় আমরা দেখেছি যে আপনি যেহেতু কোম্পানিগুলোর নাম বললেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা আবুল খায়ের কিংবা হচ্ছে যদি আমরা বলি প্রাণ আরএফএল বলি, বসুন্ধরা গ্রুপ বলি, যমুনা গ্রুপ বলি, এবং সেক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ কিন্তু একটি চমৎকার কাজ করেছে। তারা হচ্ছে বেসরকারি ভাবে সরকারের সাথে সহযোগিতামূলক ভাবে তারা তাদের একটি কোভিড হসপিটাল তৈরি করেছে এবং তারা প্রস্তাবনা করেছে সেখানে যেন কিছু সংখ্যক নির্দিষ্ট বেডের ব্যবস্থায় যারা সেলসে রয়েছে তাদের জন্য রাখা হয়। সেটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ থেকে একটা প্রস্তাবনা সরকারকে দেওয়া হয়েছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আমি মনে করি যদি এইভাবে যারা বড় প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে সেলসম্যানদের জন্য সেটা খুবই বেনিফিশিয়াল হবে। কারণ সেলসম্যানরা এই অ্যাপ্রিসিয়েশনটাই চাচ্ছে, এই সিকিউরিটিটা চাচ্ছে। এখন তুমি যেটা বললা যে এখন অনেক কোম্পানি, আবার নতুন কিছু কোম্পানি দেখেছি তারা বিমার জন্য অ্যাপ্লাইও করেছে। ইনফ্যাক্ট আমাদের কোম্পানি তো আমাদের একেবারে রিসেন্ট কোম্পানি, সো আমরাও অলরেডি বিমার জন্য অ্যাপ্লাই করেছি যে আমাদের সেলসম্যানদের সেফটি সিকিউরিটি ইনশিওর করা হয়। তো এখন আমাদের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা বিভিন্ন কোম্পানির হেড অফ সেলস আছেন বা বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আছেন, হেড অফ মার্কেটিং আছেন, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের যারা কলিগ, আমাদের যারা পার্টনার, আমাদের সেলস যারা কাজ করে, তারা যেন অবশ্যই সেফটি সিকিউরিটিটা পায়, সেটা আপনারা ইনশিওর করবেন। ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিটা যেন পায়, এই জায়গায় ইনশিওর করবেন। আরেকটা বিষয় আমি শুধু তোমাকে ভেঙে বলি, সেলসে যারা কাজ করে, মনে করো যারা ডিএসআর বা যারা একেবারে মার্কেটে যায়, যারা প্রোডাক্ট নিয়ে যায়, তাদেরকে আসলে আমরা সেলসম্যান বলতে তাদেরকেই বলি। কারণ আমরা হয়তো দেখা যায় ম্যাক্সিমাম লোকজন যারা টপ লেভেলে থাকে তারা হয়তো মার্কেটে এত যাওয়া হয় না, কিন্তু যারা ডিএসআর তারা কিন্তু রেগুলার মার্কেটে যাচ্ছে। এখন এই ডিএসআর আবার দেখা যায় থার্ড পার্টি, ডিরেক্ট কোম্পানি থাকে না। থার্ড পার্টি মানে কি? ডিস্ট্রিবিউটর। তো এই জায়গাতে একটা চ্যালেঞ্জ আছে। তো এই জায়গাতে আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করব, তার যারা ভ্যালুয়েবল পার্টনার আছে, ডিস্ট্রিবিউটর, তাদের যে ইনহাউস যে সেলসম্যান গুলো আছে, তারা যেন তাদেরকে সেই সাপোর্টটা প্রোভাইড করে। তারা যদি তাদেরকে সেই সাপোর্টটা প্রোভাইড করে, তাহলে সেলসম্যানরাও এই ধরনের মানে ডায়ার সিচুয়েশনে তারা নিজেদেরকে সেভ করতে পারবে। এছাড়া তাদের জন্য আসলে ক্রিটিক্যাল, এবং আমরা দেখছি অনেকেই আমাদের গ্রুপে ইনফ্যাক্ট লিখছে যে আমাদেরকে ধরে ধরে মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে। কারণ ওর আসলে কিছু করার নেই, কারণ ও খুব সামান্য একটা টাকার বেতনে চাকরি করছে। ও যদি এটা বাদ দেয় তাহলে ওর লাইফ আসলে চলানোর একটা উপায় থাকবে না। ও কিন্তু জেনে শুনে মৃত্যুর মুখে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা, আমি যদি আপনার এই কথার সূত্র ধরে একটা কথা বলি, সেটি হচ্ছে আসলে আমাদের এই যে সেলস এর জায়গাটি খুবই একটি ক্রিটিক্যাল একটি জায়গা আমাদের জন্য, এবং সেই জায়গাটিতে জীবিকার তাগিদে, কর্মের তাগিদে এবং হচ্ছে নিজের প্রয়োজনে আমরা বেসিক নিডস গুলোকে হচ্ছে আমরা ওভারকাম করার জন্যই আমাদের সেলস লিডাররা বা সেলস যারা রয়েছে তারা কিন্তু এই কোভিড এর সময়টিতেও তারা মাঠ পর্যায়ে কাজ করছে। কিন্তু এখানে একটি কথা দর্শক আপনাদেরকে আমি বলতে চাই ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত অভিমত থেকে, সেটি হচ্ছে অনেকে আমরা দেখি গ্রামগঞ্জে সে লেস ফিতা তুড়ি এগুলো নিয়ে বাড়িতে বাড়িতে গ্রামে পাড়ায় মহল্লায় তারা হচ্ছে সেটি বিক্রি করত। আমরা তাদেরকে হচ্ছে গিয়ে হকার বলতাম, তারা কিন্তু প্রকৃতপক্ষে সেলসম্যান। এবং আমি সেক্ষেত্রে বলবো হকাররা কিন্তু সেলসম্যান বা সেলস লিডার, বাট সেলস লিডাররা কিন্তু হকার না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, এবং তাদেরকে যথাযথ সম্মান আমাদেরকে দিতে হবে। এবং সেই জায়গাটি সেই জায়গাটিতে যদি আমরা বলি যে আমাদের এই সেলস লিডারদের বা সেলসে যারা কাজ করছে তাদের আমাদের প্রকৃত মর্যাদা দিতে হবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আপনার। এখন হ্যাঁ, ধন্যবাদ শুভ। এখন সেলসের লোকরা যে কথা বলবে বা সেলস, তুমি যে জায়গাটায় কথা বলেছো সেই জায়গাটাতে যারা কথা বলবে, আসলে বাংলাদেশে সেলসে দেখো এত বড় একটা গ্রুপ অফ পিপল কাজ করে, 40 লক্ষ পিপল কাজ করে, কিন্তু এখানে আসলে কোনো প্রফেশনাল ফোরাম নেই। আমাদের সেলসের কোনো প্রফেশনাল ব্যানার নেই।
যেমন যদি এইচআর দেখো, তাদের একটা আলাদা ব্যানার কাজ করে, তারা একটা গ্রুপ অফ পিপল কাজ করে। তারপর তুমি যদি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট দেখো, তারা একটা গ্রুপ অফ পিপল কাজ করে, তাদের কথা বলার জায়গাটা আছে। কিন্তু বাংলাদেশের সেলসের পিপলরা আসলেই অবহেলিত আমরা, যে আমাদের একটা কথা বলার নির্দিষ্ট কোনো জায়গা নেই যে ফোরামটা দিয়ে আমরা কথা বলতে পারবো। দ্যাটস ওয়াই যেটা হয়, সেলসের পিপলদের কথা শোনার মতো, তুমি যদি ধরো গভর্নমেন্ট লেভেলে, আসলে শোনার মতো কেউ থাকে না। বাট সেলসে যদি কোনো নির্দিষ্ট সংগঠন থাকতো বা যদি কোনো নির্দিষ্ট ফোরাম থাকতো, সেই ক্ষেত্রে সে কিন্তু কথা বলতে পারতো। এখন দেখা যাচ্ছে সেলসে কোনো কথা দরকার হলে আমরা হয়তো গ্রুপ থেকে লিখছি বা পেজ থেকে বলছি, যেহেতু আমাদের একটা সবচেয়ে লার্জেস্ট ফোরাম, প্রায় 1 লক্ষ পিপল এই জায়গার সাথে জড়িত। তো ওই জায়গা থেকে দেখা যায় যে কিছু কথা হয়তো গভর্নমেন্টের লেভেলে কিছু লোকজনের কাছে যায়, কিছু হয়তো কোম্পানি কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যায়। ইভেন তো আমার কাছে কিছু ফোনও আসে মাঝে মাঝে, তারা বলে যে ভাইয়া এই পোস্টটা গ্রুপে এইভাবে দিয়েন না, বা এই এই লেখাটা আপনারা লিখেন না। কারণ তাতে কি বোঝা যাচ্ছে যে আমরা কিছুটা প্রভাব ফেলতে পেরেছি। তো এই জায়গাটা সলিউশন হবে শুভ, যদি কোনো এস্টাবলিশ ফোরাম আসে, এস্টাবলিশ সংগঠন আসে, দেন এই জায়গাটা সলিউশন হবে। যেমন তোমাদের ডিবেটে কিন্তু আমি যতটুকু জানি, অল ওভার বাংলাদেশে একটা সংগঠন আছে বা একটা গ্রুপ অফ পিপল কাজ করছে। হ্যাঁ, তোমরা কিন্তু সেটার থ্রুতে তুমি গভর্নমেন্টের সাথে কথা বলতে পারো, সেটার থ্রুতে কোনো কিছু বলতে পারো। বাট আমরা কিন্তু সেই জায়গাটাতে নেই। আর সেলসের পিপলরা একটু ভীতও থাকে, কারণ সে যদি এই কাজগুলো করতে যায় তখন দেখা যাবে অর্গানাইজেশন থেকে একটা চাপ আসতে পারে, তার জবের ইনসিকিউরিটি নিয়ে কথা বলতে পারে। তো এই জন্য দেখা যায় তাদের এই জিনিসটা এখনো হয়ে ওঠেনি। তবে আমরা ট্রাই করছি, খুব শীঘ্রই আমরা একটা সংগঠন আকারে এটাকে দাঁড়া করাবো এবং গভর্নমেন্টের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেবো, যার মাধ্যমে গভর্নমেন্টও আমাদেরকে ভ্যালু দিতে পারে। আচ্ছা, আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে যে অনেকাংশে অনেক সময় হচ্ছে গিয়ে যে বলে থাকি যে আমাদের বহুল প্রচলিত যে মাল্টি ন্যাশনাল কোম্পানি, এটা শুনতে শুনতে অভ্যস্ত, কিন্তু বাংলায় বলি যে বহুজাতিক কোম্পানি। তারা হচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করে, তারা কিন্তু হচ্ছে কাজ করে যাচ্ছে বা আমাদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। কিন্তু আমার দেশের একটি কোম্পানি যখন হচ্ছে বিদেশে বিনিয়োগ করে সেখানে ফ্যাক্টরি করছে, সেই দেশের এমপ্লয়ি কাজ করছে, তাহলে আমার দেশের সেই কোম্পানিও আক্ষরিক অর্থে বহুজাতিক কোম্পানির লেভেল কিন্তু তার গায়ে সেটে যাচ্ছে। কিন্তু সে ওই দেশে গিয়ে কিন্তু এক ধরনের আচরণ করছে সেলস লিডারদের সাথে, আমার নিজের দেশে বিরূপ ঠিক বিপরীত আচরণটি করছে। আপনি যদি এই জায়গাটা ঠিক নক করেন। হ্যাঁ, সুন্দর সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে আমি যে কথাটা এতক্ষণ বলছিলাম শুভ, যে আমাদের আসলে বলার কেউ নেই, আমাদের কোনো সংগঠনও নেই। এখন দেখো, আমরা অনেককে দেখছি হঠাৎ সে 5 বছর জব করছে সেলসে, তাকে হঠাৎ একদিনের নোটিশে স্যাক করা হলো। আবার সিনিয়র লেভেলও দেখছি, যে মনে করো একজন হেড অফ সেলস আছে, তাকে হঠাৎ বিনা নোটিশে, তার হয়তো প্যাকেজ 2 লাখ বা 2.5 লাখ টাকা, তাকে বিনা নোটিশে একদিনে তাকে স্যাক করা হলো। কেন তাকে স্যাক করা হলো? এর পিছনে হয়তো যদি তার প্রবলেম থাকে, ডেফিনেটলি তাকে স্যাক করবে বা বাদ দিয়ে দিবে। যেটা সেলস প্রফেশনে হয় সেটা কিন্তু কোথাও হয় না। এই পুরো সেলস এর জবটাই তুমি দেখো টার্গেট ওরিয়েন্টেড, আর প্রত্যেকটা কোম্পানি কিন্তু শুভ এই রেভিনিউ থেকে জেনারেট, মানে এই কোম্পানিটা রান করে। তো এই রেভিনিউ জেনারেটটা করে আসলে সেলসম্যান না। এখন বুঝতে হবে যে তাকে যখন স্যাক করা হলো, কোম্পানি প্রোডাক্টে কোনো সমস্যা ছিল কিনা, প্যাকেজে কোনো সমস্যা ছিল কিনা, প্রমোশনে কোনো সমস্যা ছিল কিনা, এগুলো কিন্তু ম্যানেজমেন্টকে দৃষ্টি দিতে হবে। এইটা বাদে যদি একটা লোককে হঠাৎ করে স্যাক করে দেয়, তাহলে কিন্তু তার সেই ইনসিকিউরিটির ভিতর পড়ে যায়। এখন তুমি যে কোশ্চেনটা বলেছিলে, তোমার কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা কি ছিল শুভ? আমি একটু মনে হয় মিস করে গেছি। আচ্ছা, লাস্টে আমি যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে গিয়ে এই যে বহুজাতিক কোম্পানিগুলো, মানে বিশেষ এক্স্যাক্টলি। করে বাংলাদেশের যারা ইনভেস্টর, মানে একেবারে খোদ বাংলাদেশের মাদার কোম্পানি, তারা হচ্ছে বিদেশে যখন ফ্যাক্টরি করে, সেক্ষেত্রে ওই দেশের ওয়ার্কারদের জন্য যে ধরনের পলিসি থাকে তার এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তার বিপরীত চিত্রটি আমরা দেখতে পাই সেই জায়গায়। আমি আমি এটা ধরতে পেরেছি। এখন দেখো, বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন আসে, সে এসে দেখে যে বাংলাদেশের গ্যাপটা অনেক বেশি। আমাদের দেশে কিন্তু লেবার কস্ট অনেক অনেক কম, যেটা ওয়ার্ল্ডে তুমি অন্য কোথাও পাবা না। সো এই লেবার কস্টের সুবিধাটা তখন মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু নিয়ে থাকে। এবং তুমি দেখো যে মাল্টিন্যাশনাল কোম্পানি, আজকে আমরা কেএফসি কে ভাবি অনেক ভালো ব্র্যান্ড, বা আমরা সবাই জানি কেএফসির প্রতি একটা আস্থা আছে সবার। কিন্তু দেখো, যখন ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে, তখন কেএফসি তে গিয়েও পানিতে প্রবলেম পাচ্ছে। কেন পাচ্ছে? আসলে বাংলাদেশে আসার পর সবই বাংলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে,
আমি এই জায়গায় দোষারোপ দেবো আমাদের দেশের পিপলদের, আমাদের দেশের ম্যানেজমেন্টের লোকদের। আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশে তুমি দেখো এমন একটা কালচার তৈরি হয়েছে যে আমাদের দেশে তুমি যে কথাটা বলতেছিলে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কারা চালাচ্ছে? এখন দেখতে হবে যে আমাদের দেশে কি পোটেনশিয়াল পিপল নেই, বা আমাদের দেশে কি দক্ষ লোকজন নেই? মাল্টিন্যাশনাল কোম্পানি ম্যাক্সিমাম চালাচ্ছে ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা, অথচ আমরা জানি যে বাংলাদেশের অনেক পোটেনশিয়ালরা গুগলে চাকরি করে, আমরা জানি বাংলাদেশের অনেক পোটেনশিয়ালরা ফেসবুকে চাকরি করে। তাহলে কেন বাংলাদেশ সুযোগ দিচ্ছে না? এটার আরেকটা কারণ হচ্ছে আমাদের যারা মালিক পক্ষ ম্যাক্সিমাম হচ্ছে, আমি যদি একটু অন্য ভাষায় বলি, যে তারা আসলে খুব একটা দক্ষ না। তো তারা হচ্ছে গিয়ে ব্যবসা করতে করতে আল্লাহ হয়তো তাদেরকে রহমত বরকত দিয়েছে, তারা হয়তো অনেক উপরের লেভেলে গিয়েছে, বাট তাদের মন মানসিকতাটা কিন্তু আগের জায়গায় রয়ে গেছে, তাদের মন মানসিকতাটা পজিটিভ হয়নি। দ্যাটস ওয়াই মাল্টিন্যাশনাল কোম্পানি যখন লোকাল কোনো কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজ করে বা মার্জ করে, লোকাল কোম্পানিটা তখন তাকে বিরক্ত করতে থাকে, তার মাল্টিন্যাশনালের যে ল গুলো আছে সেগুলো ভায়োলেট করে। দ্যাটস ওয়াই কি হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি তখন চিন্তা করে আমার তো খরচ কমবে, আমার তো কস্ট বেনিফিট হবে। তো সে সেই ক্ষেত্রে কি করে, বাংলাদেশে এসে সে মাল্টিন্যাশনাল রুলগুলো বাদ দিয়ে তখন বাংলিশ মাল্টিন্যাশনাল হয়ে যায়, যেটার কম্বিনেশনে আসলে আমরা এমপ্লয়ির আসলে সাফার না, এবং সেলস পিপলরা তো হিউজ সাফার না। আচ্ছা, এখানে যদি আমি একটু বলি যে আপনি যে কর্মী ছাঁটাইয়ের কথা একটি বললেন, আমি যদি ওই জায়গাটিতে যদি একটু কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে কর্মী নিয়োগের সময় একটি এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করা হচ্ছে আমাদের, আমরা একটি জেন্টেলম্যান এগ্রিমেন্ট হচ্ছে, একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে। সেখানে নানাবিধ নিয়ম কানুনের কথা বলা থাকে যে আপনাকে চাকরিচ্যুত করার আগে 3 মাস বা 6 মাস আগে আপনাকে নোটিশ করা হবে, আপনাকে এই এই বিষয়গুলো আপনাকে আমরা জানাবো। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে আপনাকে আহ নিজের হচ্ছে গিয়ে কর্মদক্ষতা শো করার হচ্ছে কাজে আপনাকে আমরা সময় দিব। কোম্পানির স্বার্থে যদি আপনাকে শর্ট নোটিশে যদি আমরা স্যাক করে দিই, তাহলে আপনাকে অন্তত 3 মাস, 6 মাস বা 1 বছরের একটা হচ্ছে গিয়ে যে ব্যবস্থা আমরা করে দিব। আসলে আক্ষরিক অর্থে গুলো কাগজ কলমে থেকে যায়। একজন এমপ্লয়ি কখনো হচ্ছে গিয়ে এটার নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হয় না, কিংবা যদি আদালতে যদি যায়ও সেটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, এবং সেখানে তিনি যে অর্থ ব্যয় করবেন সেটি দেখা যাচ্ছে যে তিনি যেটি প্রত্যাশা করছেন তার থেকে অনেক গুণ বেশি, এবং যার কারণে তিনি হচ্ছে আদালতেরও দ্বারস্থ হতে পারছেন না, এবং ওই পরিবারটিও একেবারে গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, দরিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত হচ্ছে। এবং এই জায়গাটাতে যদি আপনি যদি আপনার মতামত ব্যাখ্যা করেন। ট্রু, 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 তুমি যেটা বলেছো সেটা একেবারেই সত্যি কথা, যে আমাদের সেলসে স্পেশালি যদি আমি শুরু বলি, সেলসে যারা জয়েন করে অনেকেরই তোমার নিয়োগপত্র থাকে না, বিলিভ ইট অর নট। ম্যাক্সিমাম কোম্পানিগুলো তোমার তাকে নিয়োগপত্র দেয় না। আমি সবাইকে রিকোয়েস্ট করব নিয়োগপত্র ব্যতীত কোনো সেলস পিপলরা যেন কোনো জায়গায় জয়েন না করে, কারণ আমরা কিন্তু দুর্বলতা তৈরি করছি। আমরা যদি জয়েন না করি তাহলে কিভাবে কোম্পানি নিবে আমাদেরকে? আর সেকেন্ড ওয়ান জিনিস, কোম্পানি করে কি 3 মাস পর তাকে যে পার্মানেন্ট করতে হবে সেই জায়গায় তারা পার্মানেন্ট করে না। তো 3 মাস পর যদি পার্মানেন্ট না করে, বা 6 মাস, অনেক কোম্পানিতে বলে 6 মাস, 6 মাস পর যদি তাকে পার্মানেন্ট না করে, তাহলে আমার কথা হচ্ছে তাকে তাহলে তাকে বাদ দিতে হবে, নয় তাকে কিন্তু পার্মানেন্ট করতে হবে। কিন্তু এই দুটো জায়গায় কোনোটা না করে তাকে কন্ট্রাকচুয়াল হিসেবে ঝুলিয়ে রাখে। এটা যদি কোনো এমপ্লয়ি স্ট্রিক্টলি ওই কোম্পানির বিরুদ্ধে যদি কেস করে তাহলে কোম্পানি ফেসে যাবে। এবং প্রত্যেকটা সেলস পিপল এই জায়গায় স্ট্রিক্ট থাকা উচিত, তার দাবি দাবা, তার সুচ্চার, সে যেটা চায়, সে যেটা দরকার, সেটা নিয়ে কিন্তু তাকে কথা বলতে হবে। এই জায়গায় ভয়ের কিছু নেই, কারণ হারানোরও কিছু নেই, কারণ সে কিন্তু আলটিমেটলি কিছুই পাচ্ছে না। আর এই জায়গায় যদি সে লেবার লতে কেস করে, তাহলে কোম্পানির আজকে হোক, কালকে হোক, পরশু কোম্পানিকে এমপ্লয়ি টাকা মাস্টলি দিতে হবে। বাংলাদেশের লেবার ল অনেক স্ট্রং, কিন্তু আমরা আসলে অনেকে জানিও না, এগুলো নিয়ে ভয় পাই, এবং ভয় পেয়ে যেটা হয় আমরা এই জায়গাটাতে কাজ করি না। কিন্তু এই জিনিসটা ভুলে গিয়ে প্রত্যেক এমপ্লয়িকে সোচ্চার হতে হবে, কোনো যোগদান পত্র ছাড়া সে ওই কোম্পানিতে চাকরি করবে না। প্লাস কোম্পানি যদি তার সাথে ইলিগাল কোনো বিহেভিয়ার করে সেটার এগেইনস্টে তাকে কথা বলতে হবে। তখন হচ্ছে কোম্পানিগুলো আলটিমেটলি রিস্কে পড়বে। এবং আমাদের দেশে কিছু টপ লেভেলের কিছু লোক আছে, হ্যাঁ, যাদের দুষ্টামির কারণে পুরো একটা টিম দুষ্টামিতে পড়ে যায়। তারা 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 মানে মালিকের এরকম পরিমাণ গোলাম থাকে যে তারা সত্যি কথাটা বলে না, কোনো অন্যায়ের প্রতিবাদ করে না, অথচ তারা একটা টিম লিডার। এরকম টিম লিডার আসলে থাকার চেয়ে না থাকা বেটার, কারণ টিম লিডার হলে তার পুরো টিমের
লোকদের কথা বলতে হবে, ম্যানেজমেন্টের কাছে তুলতে হবে, এইচআর কে বুঝিয়ে বলতে হবে, দেন হচ্ছে রেজাল্ট আসবে। কারণ একটা এমপ্লয়ি কিন্তু তার ছোট লেভেল থেকে সে কিন্তু স্ট্রাগল করতে পারে না, বাট তার যদি বড় লেভেলে একটা সাপোর্ট পায়, প্লাস সে যদি সত্য কথাটা বলতে চায়, লেবার ল আছে সেই জায়গা থেকেও বলতে পারবে, নিজ থেকেও বলতে পারবে। আমার মনে হয় যে এই দুটোর কম্বিনেশন যদি হয় তাহলে কোম্পানিগুলো সাবধান হয়ে যাবে। অবশ্যই এটি একটি দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের স্থাপন করা উচিত, এবং কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। এবং আমরা চাই যে এই আমাদের যে সেলস যে খাত রয়েছে এখানে একটি সুশৃঙ্খলতা ফিরে আসুক, এবং এখানে একেবারে আমরা যদি বলি যে প্রপার যেটি এইচআর পলিসি আছে সেটি হচ্ছে গিয়ে বাস্তবায়িত হোক। আমাদের বাপ্পি সাহা নামে এক ভিউয়ার্স তিনি হচ্ছে একটি প্রশ্ন করেছেন, সেটি আসলে আমিও ওই জায়গাটিতে একটু নক করতাম। সেটি হচ্ছে আমাদের দেশে কোনো কোম্পানি সরকারি দিবসের ছুটি দেয় না। আমি যদি এক্স্যাক্টলি আমি বলি যে আমাদের যে জাতীয় দিবস রয়েছে, যে সেই 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, আমাদের হচ্ছে যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এবং জাতীয় শিশু দিবস, যে একেবারে কংক্রিট যেগুলো হচ্ছে সরকারি গেজেটেড বন্ধ, সেই বন্ধের দিন হচ্ছে কোম্পানিগুলো ছুটি দেয় না, তাদেরকে হচ্ছে কাজে যেতে বাধ্য করে, কিংবা যদি কাজে যেতে হয় তাকে আলাদা কোনো ইন্টেনসিভ দেওয়া হয় না, কিংবা কখনো কখনো দেখা যায় যে সাপ্তাহিক যিনি ছুটি রয়েছে সেই সাপ্তাহিক ছুটির দিনে তাকে কাজ করতে হয়। এ, আবার অপরপক্ষে দেখছি যে সাপ্তাহিক ছুটির দিনে বলা থাকে যে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে তার কর্মক্ষেত্রটি হচ্ছে পটুয়াখালীতে এবং তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে, এবং সাপ্তাহিক ছুটিতে সে আহ, শুক্রবারে সে তার ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বরিশালে আসবে। কিন্তু কোম্পানিগুলো বলে দেয় যে সাপ্তাহিক ছুটিতেও সে কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা টোটালি একটা ইলজিক্যাল বিষয়, এবং এটার জন্য আমি শুধু কোম্পানিকে দোষ দেব না, কোম্পানিতে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারাও এটার জন্য সমান দোষে দোষী। কারণ কোম্পানির মালিক পক্ষকে কিন্তু কোম্পানির হেড অফ সেলস বা সিও বা সিসিও যারা আছে তাদেরকে কিন্তু কনভিন্স করতে হবে যে সবার ছুটি হচ্ছে শুক্রবার, তাহলে সেলসম্যান কেন শুক্রবার কাজ করবে? ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, শুক্রবার যদি কাজ করাই লাগে তাহলে আপনি আর একজন এমপ্লয়ি নেন যে 4 শুক্রবার কাজ করবে। থার্ড ওয়ান, তার যদি শুক্রবার কাজ করাই লাগে তাহলে তাকে 4 গুণ স্যালারি দেন, শুক্রবারে 4 গুণ স্যালারি দেন, দিয়ে দেন। সেটা কেন দিচ্ছেন না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শুভ, তুমি যদি দেখো এটা হচ্ছে মালিকদের গাফলতি। আমি মালিককে দোষারোপ দিব না, এটা আমাদের সেলসম্যানদের গাফলতি, অ্যাজ ওয়েল এস মালিকদেরও গাফলতি, বাট সেলসম্যানদের গাফলতি বেশি। সেলসে যারা হেড অফ সেলস হিসেবে আছে আমি এদের প্রত্যেককে দোষারোপ করবো। কেন তারা ফাইট দিচ্ছে না? কেন তারা মুখ বুঝে থাকছে? তারা যদি কোম্পানির সাথে ফাইট দিত, মুখ বুঝে না থাকতো, তাহলে প্রবলেম কিন্তু অনেকাংশে সলভ হয়ে যেত। কিন্তু তারা নিজেদের স্বার্থের জন্য তারা যে সমষ্টিগত স্বার্থটাকে ত্যাগ করছে, সেটা কিন্তু আসলে কোথাও অ্যাকসেপ্টেবল না। এটা কিন্তু এই জন্য দেখা যায় সেলসে যারা সিনিয়র লেভেলে থাকে তাদের টিমমেটরা পিছনে তাকে গালি দিচ্ছে কেন? আসলে তারা পর্যাপ্ত সাপোর্ট তার কাছ থেকে পাচ্ছে না। এটা আমাদের মনে করি কোম্পানিরও দোষ, এবং সেলসে যারা বড় পজিশনে আছে তাদেরও দোষ। জি, সম্মানিত দর্শক, আপনারা যা আজকে আমাদের এই ভিডিও লাইভটি দেখছেন, আহ, আহ, এখানে আজকে আমাদের যিনি অতিথি কথা বলছেন তার সাথে আমাদের আরো একজন অতিথি উপস্থিত থাকার কথা ছিলেন, শিবং। উনি হেড নিটিং, একটি পলমল গ্রুপের যে একটি প্রতিষ্ঠান রয়েছে অর্ক নিটিং অ্যান্ড ডাইং, সেটি হচ্ছে যে উনি হেড হিসেবে রয়েছেন। উনি একটি অফিসের জরুরি প্রোগ্রাম থাকার কারণে উনি আজকে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেননি। উনি পরবর্তীতে অংশগ্রহণ করবেন, এবং উনি আমাদের প্রোগ্রামটি অবশ্য তার অফিসে বসে দেখছেন এবং তিনি সেখানে বলছেন যে আই মিস দ্য প্রোগ্রাম। শিপন ভাই, বেসিক্যালি আমরাও আপনাকে অনেক মিস করছি, এবং পরবর্তীতে আপনি আমাদের সাথে অন্য একটি প্রোগ্রামে থাকবেন সেই প্রত্যাশা রাখছি, এবং আমাদের দর্শকরাও সেটি চাচ্ছে। আসলে জনাব নিজামুদ্দিন আকন্দ, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু অবতারণা করতে চাচ্ছি, সেটি হচ্ছে আসলে যদি আমরা সরকারি খাতের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেবা খাতের বাইরে বা কনজিউমার প্রোডাক্টের কথাও যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতি বছরে তাদের কর্মদক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সরকারি তরফ থেকে, এবং হচ্ছে বেসরকারি তরফ থেকে কিন্তু সেটি হয় না। এবং বরঞ্চ বলা হয় যে তুমি অদক্ষ বা তোমার পারফরমেন্স নাই, তোমাকে হচ্ছে কি যে আমাদের আর এই মুহূর্তে প্রয়োজন নেই।
কিন্তু কর্মদক্ষতা উন্নয়নের জন্য সরকার কিন্তু সেক্ষেত্রে সেই কর্মীর পিছনে বিনিয়োগ করছেন এবং সে কিন্তু ভালো আউটপুটও দিচ্ছে। আমাদের কি কি হচ্ছে এই যে সেলস এর যারা কাজ করছে তাদের কর্মদক্ষতা উন্নয়নের জন্য সরকারি ভাবে হোক কিংবা বেসরকারি উদ্যোগেই হোক, যে কোম্পানিগুলো নিজেরা একটি ইনস্টিটিউট করতে পারে কিনা? ভেরি গুড কোশ্চেন শুভ, তুমি খুব ভালো পয়েন্ট তুলে ধরেছো। যে একটা মানুষের মানবিক যে উন্নয়ন বা পেশাগত উন্নয়ন, সেটা আমরা গভর্নমেন্টে দেখছি 30 বছর ধরে তারা একটা এমপ্লয়িকে ডেভেলপ করছে, তারা প্রচুর টাকা ইনভেস্ট করছে। একটা এমপ্লয়ি যখন ডেভেলপমেন্ট হবে তার কিন্তু আউটপুটটা অনেক বেটার হবে। বাট আমরা যেটা দেখছি প্রাইভেট সেক্টরে, আমার মনে আছে আমার বাংলালিংক এবং হুয়াওয়ে দুইটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি প্রায় 14 থেকে 15টা ট্রেনিং পেয়েছি এবং গ্লোবাল ট্রেনিং গুলো পেয়েছি। বাট যখন আমি দেশি কোম্পানিতে আসলাম শুভ, আমি এসে দেখলাম কোনো ট্রেনিং নেই। কারণ দেশি কোম্পানির মালিকরা কখনো ট্রেনিং এ টাকা ইনভেস্ট করতে চায় না। তারা চিন্তা করে ট্রেনিং এ টাকা ইনভেস্ট না করে তার প্রোডাক্টে, প্রমোশনে, মার্কেটিং ইনভেস্ট করবে। আসলে যে লোকগুলো চালায়, ড্রাইভার যদি দক্ষ ড্রাইভার না হয়, তুমি তাকে যদি মার্সিডিজ বেঞ্জও গাড়ি দাও, হ্যাঁ, পোর্শে গাড়িও দাও, সে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। আর ড্রাইভার যদি দক্ষ হয়, তাকে যদি তুমি নর্মাল গাড়িও দাও, সে কিন্তু সুপার চালাতে পারবে। সুতরাং এই জায়গায় যে একটা কর্মীর ডেভেলপমেন্টের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট সম্ভব, সেটা আমাদের দেশের যারা মালিক পক্ষ এরা আসলে বুঝতে চায় না। এবং এর পাশাপাশি আমাদের লোকাল যেসব সেলসম্যান গড়ে উঠেছে, লোকাল কোম্পানিতে চাকরি করে গড়ে উঠেছে, তাদের মন মানসিকতা এবং নেচারটাই এরকম যে হয় চাকরি করো, না হলে চলে যাও। তারাও আসলে নিজেরা এতটুকু হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তারাও কোনো ট্রেনিং নিতে চায় না। আসলে তার যে ইনভেস্টমেন্ট, তার লাইফের যে ইনভেস্টমেন্ট, তার কেরিয়ারের যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু তার, যদি কোম্পানিও তাকে ট্রেনিং না দেয়, তার কিন্তু নিজেকে ট্রেনিং নিয়ে নিজেকে দক্ষ হতে হবে। যদি সে দক্ষ না হয়, সে কিন্তু তার কোনো রেজাল্ট পাবে না। তুমি দেখো যে একটা গাছ যখন একটা চারা যখন বপন করা হয়, তাকে সার দেওয়া হয়, পানি দেওয়া হয়, এরপর কিন্তু সে ফুল ফল দেয়। ঠিক একইভাবে সেলসম্যান যারা আছে, লোকাল কোম্পানি যদি চাকরি করে, সে কোনো ট্রেনিং পায়নি লাইফে। এই জায়গায় আমি লোকাল কোম্পানিতে ঢুকে কিছু কিছু ট্রেনিং এ অ্যারেঞ্জ করেছি আমাদের টিম মেম্বারদের জন্য, বাট অ্যাকচুয়ালি ওই কোম্পানি কোনো উদ্যোগ থাকে না। সুতরাং এই জায়গাটাতে সেলসম্যানদের বসে থাকলে হবে না, তাদের নিজেদেরকে এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ভালো ভালো ট্রেনিং প্রোগ্রাম আছে, সেই জায়গায় নিজেদেরকে ইনভেস্ট করতে হবে। শুধু বিড়ি সিগারেট খেয়ে টাকা নষ্ট না করে সেই পরিমাণ টাকায় প্রতি মাসে সে একটা করে ট্রেনিং নেয়, 1000-2000 টাকা তার ইনভেস্ট করুন, সে রেপিডলি তার চেঞ্জ দেখতে পারবে। আর সে যখন তার গ্রোথটা দেখতে পারবে কেরিয়ারে, তখন দেখা যাবে ইন্ডিয়া বা শ্রীলঙ্কান লোকরা আমাদের সাথে এসে পারবে না। আমরা যে ইন্ডিয়ান শ্রীলঙ্কানদের সাথে পারছি না, সেটা জায়গায় কিন্তু আমাদেরও ব্যর্থতা আছে। যেটা কি বলে, তোমার প্রাইভেট সেক্টরে কিন্তু লোকাল কোম্পানি হলে সে জায়গায় ট্রেনিং এর কোনো ব্যবস্থাই নেই, শুধু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ট্রেনিং দেয়। সুতরাং সে জায়গায় তো গ্যাপ আছে। আর তুমি যেটা বললা গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো 30 বছর একটা এমপ্লয়ির প্রতি ইনভেস্ট করে, সেটাকে প্রাইভেট সেক্টরে কোথাও ইনভেস্ট হয় না। দ্যাটস ওয়াই কি হয়, একটা এমপ্লয়ি 8-10 বছর পর তার আর কোনো ডেভেলপমেন্ট হয় না, এবং সে একটা পর্যায়ে কি নিজের জায়গা থেকে সিটকে অন্য জায়গায় চলে যায়, জব হারা হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়, মেন্টালি ডিগ্রেডেড হয়ে যায়। তখন কি হয়, তার জবের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। জি, এই জায়গাটাতে যদি আমি একটু বলি যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আহ, উম, আমরা দেখি যে আমাদের সেলস যারা লিডার যারা রয়েছেন, বিশেষ করে যারা সিনিয়র লিডার রয়েছেন, সিনিয়র লিডার, জুনিয়র লিডার বা এন্ট্রি লেভেলের লিডার যারা রয়েছেন, যারা সিনিয়র লিডার রয়েছেন, তারা কিন্তু আসলে আহ, একটি বিষয়ে কাজ করেন, অমানবিক বিষয়ে কাজ করেন তার জুনিয়র লিডারদের সাথে। সেটি হচ্ছে আমার ডিএ ফিক্সড থাকে, আমার টিএ অ্যাকচুয়াল থাকে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রাভেলিং যে টিকিট গুলো থাকছে সেগুলো আমাদের শো আপ করতে হয়, বিলিং করতে হয়। এবং আমি জানি যে বরিশাল থেকে খুলনা যেতে ভাড়া কত, বরিশাল থেকে বাকেরগঞ্জ যেতে কিংবা ফরিদপুর যেতে কিংবা আমাদের ক্যাপিটাল সিটিতে অফিস মিটিং এ যেতে তাদের কত টাকা ভাড়া হয়। কিন্তু তারা যে কাজটি করে সেটি হচ্ছে খরচ কম দেখানোর জন্য আহ, সেই টিএডি বিলটা তারা কেটে দেয়, এবং যেটি হচ্ছে আমাদের জুনিয়র লিডারদেরকে খুব আহত করে। এটি কতটা যৌক্তিক? এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে হেড অফ সেলসও জানেন না, কিংবা হচ্ছে কি যে মালিক পক্ষের জানারও প্রশ্ন আসে না। আবার অনেক সময় হচ্ছে কি যে হেড অফ সেলস বলেন যে তোমার এখানে ব্যয় কেন এত বেশি, তিনি অদক্ষতার কারণে বা তিনি সঠিক ভয়েস নিয়ে কথা বলতে পারে না, এবং তিনি জুনিয়র লিডারদের উপরে এই নির্যাতনটি করেন। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
শুভ, তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি নিজেই সেলসে জব করো। তোমার কথাগুলো একেবারে এই বাস্তবিক যেগুলো হয় তুমি সেগুলো তুলে ধরেছো। আসলে খুবই ভালো কোশ্চেন শুভ। এই জায়গাটাতে আমি কোনোভাবেই এটার সাথে একমত না। এটার সাথে একমত না। একটা সেলস পিপল তার যতটুকু দিয়ে থাকে তাকে সেটা মাস্ট বি দিতে হবে। এ জায়গায় হচ্ছে দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে ফাইন্যান্সের গাফলতি, কারণ আমরা সেলসম্যানরা আমাদের নিজেদেরকে সম্মান দিতে জানি না, এবং আমাদের কিছু অদক্ষ লোকাল কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি যেটাই হোক, কিছু অদক্ষ যারা সেলস পিপল আছে, যারা হেড অফ সেলস হিসেবে আছে, তাদের বোকামি, হ্যাঁ, এবং তাদের ভয় পাওয়াটা, কারণ তারা নিজেদেরকে ওই যে ট্রেনিং ট্রেনিং নেয় সবসময় একটা দুর্বলতায় থাকে, চাকরি হারায় যাবে, এটা হবে সেটা হবে, এই ভয়ের কারণে সে একটা কোম্পানির যে ম্যানেজমেন্ট তার কাছে একটা গোলামের মতো থাকে। সুতরাং ওই জায়গায় এমডি চেয়ারম্যান যা বলে সেটাকেই সে ইয়েস বস ইয়েস স্যার বলে মেনে নেয়। আসলে এটা হওয়া উচিত না, এটা কখনোই হওয়া উচিত না। তার যে টিএডিএ সেটা মাস্ট বি দিতে হবে, সেটা মালিককে দিতে হবে। যদি মালিক কোম্পানি চালাতে না পারে, মালিক কোম্পানি বন্ধ করে দিবে, কিন্তু সেলসম্যানের টিএডিএ মাস্ট বি দিতে হবে। এই জায়গায় ভয়েস রেইজ করতে হবে। এই জায়গায় আমাদের সেলসম্যানরা ভয়েস রেইজ করে না, বিশেষ করে যারা হেড অফ সেলস থাকে বা যারা হেড অফ মার্কেটিং বা হেড অফ বিজনেস, তাদের কিন্তু ভয়েসটা রেজ করতে হবে। কেন আমার টিম মেম্বার পাবে না? কারণ আমার টিম মেম্বার যদি আমার টিএডিএ না পায়, সেটা আমি পাচ্ছি না, সেটা কিন্তু আমার উপরে থ্রেট। আমি কেন পাবো না? আমার সেলসম্যান কাজ করে, কোম্পানিকে রেভিনিউ জেনারেট করে, তাকে মাস্ট বি টিএডিএ দিতে হবে। যদি টিএডিএ না হয়, সবাই একসাথে আমরা কেন কথা বলছি না ম্যানেজমেন্টের সাথে? এই জায়গাটাতে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, এই জায়গাটাতে স্মার্টলি কথা বলতে হবে সেলসম্যানদের। কেন আমাদের এটা হবে না? আমরা একেবারে বোবা হয়ে গিয়েছি। বোবা হয়ে যাওয়ার ফলে ম্যানেজমেন্ট আমাদের উপর চেপে বসেছে। আর কিছু অদক্ষ যারা হেড অফ সেলস আছে, কিছু অদক্ষ যারা হেড অফ বিজনেস আছে, চাকরির জন্য যায় যায় প্রাণ, তাদের জন্য এই প্রবলেম গুলো বেসিক্যালি হচ্ছে। তারা না পারছে আচ্ছা ম্যানেজমেন্ট ইউজ করতে, না পারছে আচ্ছা তার কর্মীরা আচ্ছা হ্যান্ডেল তা করতে। সে কি হচ্ছে কি যে নিজের অদক্ষতাকে ঢাকার জন্য এই কাজটি করছেন, নাকি উনি চাকরি হারানোর ভয়ে এই কাজটি করছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, অনেকেই নেগোসিয়েশন এবিলিটিটা থাকে না, এবং জবেরটা তো অবশ্যই সে চায় ম্যানেজমেন্টের কাছে ভালো হতে, মানে ব্যাড ভাবে ভালো হতে চায়, যে টাকা খরচ কম হচ্ছে, ঠিক আছে, তারপর তার জব যেহেতু তার স্যালারি বেশি, সে চায় সে টিকে থাকুক, সার্ভাইভ থাকুক, নিচে যদি আরো পড়ে যায় সেটাও সমস্যা নেই। এটা তো আসলে একটা ব্যাড কালচার। এই কালচারটাকে আমরা কখনো সাপোর্ট করি না। ইভেন আমরা সবসময় কথা বলছি যে কেন টিএডিএ দেওয়া হবে না, টিএডিএ মাস্ট বি দিতে হবে। আমরা সেটা নিয়ে কথা বলেছি, আবার সেটা আবার নিয়ে অনেক ম্যানেজমেন্টকে আমরা বুঝিয়েছি। মানে আমি তোমাকে বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ম্যানেজমেন্টকে বলেছি যদি টিএডিএ না দেওয়া হয় কালকে থেকে সেলস বন্ধ থাকবে। ম্যানেজমেন্ট থতমত হয়ে গিয়েছে, পরে ম্যানেজমেন্ট 2 দিনের মধ্যে টিএডিএ দিয়ে দিয়েছে। এই জায়গায় সেলস এর যারা হেড অফ সেলস থাকে, তাদের আসলে বোকামি, আমি এই জায়গাটা বলি, তারা হয় অদক্ষ, না হয় কোম্পানির মালিককে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কি আছে? তার দাবি দাবা নিয়ে এসে কথা বলবে। এই জায়গায় তার জি চাকরি জব বাঁচানোটাই তার মুখ্য উদ্দেশ্য না। একটা বিশাল সেলস এর টিম কাজ করে, তাদেরকেও তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা কিন্তু হচ্ছে কি আমরা যে জিনিসটার কথা আরেকটু যদি আলোকপাত করি, অনেক সময় হচ্ছে কি যে আমাদের দেশের অনেক ছোট ইনভেস্টমেন্টের কোম্পানিগুলো তারা করে এই সকল জায়গাগুলোতে কোম্পানির যে নিজস্ব যিনি মালিক রয়েছেন তার নিজস্ব আত্মীয় স্বজনদেরকে বসিয়ে রাখে, এবং ওনারা করে কি যে কোম্পানির মালিকের আত্মীয় হওয়ার দরুন তারা তার ক্ষমতার অপব্যবহারটি করে, যেটি হচ্ছে এই জুনিয়র সেলস লিডার অনেক সময় হচ্ছে মুখ ফুটে কিন্তু বলতেও পারে না, কিংবা সে সরাসরি মালিকের কাছে তার এই কথাগুলো, অব্যক্ত কথাগুলো বলতে পারে না। সেক্ষেত্রে ওই জুনিয়র লিডারদের প্রতি আপনার কি পরামর্শ থাকে? সেই জুনিয়র লিডারদেরকে আমি যেটা বলবো, আসলে আমি তোমার কথা বুঝেছি, মালিক পক্ষের চাপে সে আসলে কিছু করতে পারছে না। সেক্ষেত্রে জুনিয়র লিডারদের অবশ্যই উচিত তার যে লাইন ম্যানেজার আছে তার কাছে বলা ফার্স্ট, তারপর এইচআর কে নোটিফাই করা, কোর্ডিয়ালি নোটিফাই করা, ক্লেম আকারে না, কোর্ডিয়ালি নোটিফাই করা, যে তারা যাতে জিনিসটাকে পজিটিভলি নেয়। তারপর যদি পজিটিভলি না হয় তাহলে তার কিন্তু ভয়েস রেজ করতে হবে। যদি ভয়েস রেজ না করে তাহলে কিন্তু এই জিনিসটা সারা জীবনের জন্য মারা যাবে। আর যদি ভয়েস রেজ করে তাহলে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বাধাপ্রাপ্ত হবে, এই জিনিসগুলো ঘটবে না। হয়তো দুই একটা অ্যাক্সিডেন্ট হবে কোম্পানিতে, হয়তো দুই একজনের চাকরি চলে যাবে, কিন্তু সবার জন্য কিন্তু বেটার হবে। এবং এবং এই সব যারা মালিক পক্ষ আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাইভেট এমপ্লয়ীদের
আসলে কোনো অ্যাসোসিয়েশন নেই। তুমি যদি প্রাইভেট এমপ্লয়ীদের দেখো তাদেরও কোনো অ্যাসোসিয়েশন নেই। অথচ বাংলাদেশে যদি তুমি জব দেখো, 95% জব হচ্ছে প্রাইভেটাইজেশন, শুধু 5% হচ্ছে গভর্নমেন্টে। সুতরাং দেখো 95% লোক যেখানে কাজ করে সেটা কিন্তু ইউনিক কোনো ফর্ম নেই। দ্যাটস ওয়াই যেটা হয়, গভর্নমেন্টেরও সেই জায়গায় কোনো পদক্ষেপ নেই। গভর্নমেন্টের এই জায়গায় সোচ্চার হওয়া উচিত। যদি গভর্নমেন্ট বলে দেয় যে একটা লোকেরও যদি স্যালারি বাকি থাকে সে প্রতিষ্ঠান বন্ধ থাকবে, গভর্নমেন্ট কেন বলছে না? কারণ গভর্নমেন্টের সেটা নিয়ে কোনো প্রেশার নেই। সো এই জায়গাটাতে হয়তো গভর্নমেন্ট অ্যালাইন না, দ্যাটস ওয়াই তারা বলছে না। বাট এই জায়গাটাতে যদি একটা প্রাইভেট ফার্ম থাকতো, প্রাইভেট কোম্পানির যদি কোনো অ্যাসোসিয়েশন থাকতো বা যদি কোনো কিছু থাকতো, তখন কিন্তু এই কথাগুলো গভর্নমেন্ট লেভেলে যেত, গভর্নমেন্ট কিন্তু আচ্ছা তখন স্ট্রিক্ট হতো। আচ্ছা, আমি যদি বলি আমরা হচ্ছে গিয়ে যে এই মুহূর্তে হাবিবুল্লাহ রিপন উনি কমেন্টস এ লিখেছেন যে আমাকে গতকাল স্যাক করা হয়েছে, অথচ আমার বস কোনো কথাই বলেননি, বিনা নোটিশে আমাকে টারমিশন লেটার ধরিয়ে দেওয়া হয়। আসলে আমরা আপনার সাথে সমব্যথী, এবং আজকে যারা এই লাইভটি দেখছেন, যদি কোনো দর্শক যদি আপনার জন্য কোনো সহযোগিতার হাত বাড়াতে পারেন, যদি তার সাধ্যের মধ্যে থাকে, অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন হাবিবুল্লাহ রিপন। এবং এতটুকুই আমরা আপনার জন্য এই মুহূর্তে আমরা বলতে পারছি, যেহেতু আমরা একটি লাইভ প্রোগ্রামে রয়েছি। আমি যে বিষয়টি বলেছিলাম যে যে সেলস লিডার্স ইন বিডি, এই যে প্রতিষ্ঠানটি আপনি করেছেন বা এই সংগঠনটি করেছেন, আসলে এটি কি হচ্ছে কি যে আমরা এখন বাংলাদেশের ভয়েস হিসেবে একটি বৃহৎ পরিসরে বলবো যে এই সেলস লিডারদের একটি সংগঠন হিসেবে এটি রয়েছে বিদ্যমান, এবং এটি কি হচ্ছে কি যে আপনাকে একটি ইনস্টিটিউশনে রূপদান করতে হবে, এবং আপনার কি কোনো ধরনের স্বপ্ন রয়েছে কিনা? যেমন বলি আমরা যে আমাদের যে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস যে পোশাক খাত যেটি রয়েছে, সেক্ষেত্রে পোশাক মালিকরা কিন্তু একটি ইউনিভার্সিটি করেছে, যেটি আমরা সবাই জানি স্বীকৃত বিজিএমইএ ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ক্রিয়েটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারা কিন্তু হচ্ছে এই পোশাক খাতকে চিন্তা করে কিন্তু সেই মালিক একত্রিত হয়ে তার কোন ধরনের এমপ্লয়ি বা লিডার লাগবে আগামী দিনে, বা কোন ধরনের দক্ষ জনগোষ্ঠী তার ইন্ডাস্ট্রির জন্য লাগবে, সেটি কিন্তু তারা তৈরি করে নিচ্ছেন। কিন্তু সেলস সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য এরকম আলাদা কোনো ইনস্টিটিউশন করার স্বপ্ন আপনি দেখেন কি? ধন্যবাদ। আসলে সেলস পিপলদের এক জায়গায় করা, তাদের নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করা, এটার জন্যই আসলে সেলস লিডার্স পিডিটা ডেভেলপ করা হয়েছে। এটা সবার সাথে ইন্টার কানেক্টিভিটি গ্রো করা, প্লাস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে সেলস পিপলরা অনেক পিছিয়ে আছে, প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করা। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে একটা স্বপ্ন দেখছি যে একটা অ্যাসোসিয়েশন বা সংগঠন করবো। কিন্তু আমরা 1 লাখ পিপল অলরেডি এক জায়গায় হয়েছি। ডেফিনেটলি আমাদের এটা ইচ্ছা আছে এবং গভর্নমেন্টের সাথেও আমরা কম বেশি কথা বলছি এটাকে একটা এস্টাবলিশ ফর্মে নেওয়ার জন্য, এবং এটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। প্লাস তুমি যেটা বলছিলে যে এটার মাধ্যমে আমরা সেলস পিপলদের একটা এডুকেশনাল ইনস্টিটিউটও করবো, যেখানে সেলস পিপলরা নিয়মিত নিজেদেরকে দক্ষ করে নট অনলি বাংলাদেশ বা বাংলাদেশের বাইরেও যাতে যেতে পারে। তো এই জায়গাটাতে যেহেতু তুমি কিছুক্ষণ আগেই বলেছো যে গভর্নমেন্ট থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে তাকে ট্রেনিং ডেভেলপমেন্টের জন্য, আমরাও সেলস লিডারশিপ বিডি থেকে ট্রেনিং ডেভেলপমেন্টের জন্য আলাদা একটা ইনস্টিটিউট গঠন করবো, যে জায়গা থেকে সেলসম্যানরা রেগুলার আপডেট হবে, সার্টিফিকেট নিয়ে ও মাল্টিনেশনাল কোম্পানিতে কম্পিট করবে, ও দেশের বাইরে কম্পিট করবে। এই ধরনের পোটেনশিয়াল দক্ষ সেলসম্যান গড়ে তোলার বড় লক্ষ্য হচ্ছে সেলস লিডারশিপ বিডি। প্লাস একটা সংগঠনকে ডেভেলপ করা সেলস পিপলদের জন্য, এটা নিয়েও কাজ করবে সেলস লিডারশিপ মিটিং, যাতে সেলসের লোকজন তার রেসপেক্ট পায়, তার যে অধিকার সেটা নিয়ে কথা বলতে পারে, এবং দেশে যাতে সেলসের পিপলরা এত রেভিনিউ জেনারেট করছে তারা সেই সম্মানটুকু যাতে পায়, সেটা নিয়ে ডেফিনেটলি কাজ করবে। আসলে যদি সেলস এর যদি অব্যক্ত কথা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে ঠিক আছে আমাদেরকে আরো 2-3টি পর্ব করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, এবং আমরা হচ্ছে আপনি যদি এগ্রি করেন তাহলে হচ্ছে যে আমরা এই সেলস লিডারদেরকে নিয়ে আমরা আরো একটি পর্ব করব। কিন্তু যে ইনশাআল্লাহ। বিষয়টি যদি একেবারে শেষের দিকে আমরা যদি একটি বিষয়ে যদি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই যে কোভিড এর সময় আমরা যেটি দেখেছি যে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস হচ্ছে, এবং আমাদের যে জুনিয়র সেলস লিডার যারা রয়েছেন, যেটি আপনারা বললেন যে ডিএসআর যারা রয়েছেন বা এসআর যারা রয়েছেন, কিংবা হচ্ছে অনলাইন যে ফুড ব্লগ, বিশেষ করে ফুড পান্ডা, উবার ফুডস থেকে শুরু করে বিভিন্ন যদি ই কমার্স সাইট গুলোতে দেখি, তারা হচ্ছে কি যে অনেকে বাসায় বসে ফুড তৈরি করে
সে তার একজন এমপ্লয়িকে দিয়ে সেটি সার্ভিস দিচ্ছে, কিংবা কারো বাসায় যদি বাজারের প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয়, সেটিও কিন্তু হচ্ছে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের জুনিয়র সেলস লিডাররা কিন্তু বাসায় পৌঁছে দিচ্ছে, এই সেবাটি দিচ্ছে। এবং এটি কিন্তু এই সময়টিতে খুব ভালোভাবে আমাদের সামনে চলে এসেছে, যেটি একেবারে আমাদের পর্দার অন্তরালে ছিল। সেই লিডাররা কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি মানুষের কাছে, সব মানুষের সংস্পর্শে যাচ্ছে। এবং সেই লিডারদেরকে আমরা স্যালুট জানাই, সেই লিডারদেরকে আমরা শ্রদ্ধা জানাই। সেই লিডারদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে বা এই সময়। ধন্যবাদ। যারা সেলসে ডিএসআর বা এসআর পর্যায়ে কাজ করছে সবার প্রতি আমাদের ভালোবাসা রইল। সেলস লিডার্স বিডির পক্ষ থেকে, বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার জন্য আন্তরিক ভালোবাসা। নিজেরা নিজেদের প্রোটেকশনটা মেনে চলবে, যেহেতু আমাদের হয়তো কিছু কিছু কোম্পানি তাদের স্টেপ নিয়েছে প্রোটেক্টিভ থাকার জন্য। যারা নেয়নি আপনারা পার্সোনালি নিয়ে নিবেন। আর নিজের আসলে তো আগে নিজেকে বেঁচে থাকতে হবে, তাই না? জ্যাকমা একটা কথা বলেছে যে 2020 সাল হচ্ছে সার্ভাইভাল ইয়ার। সো এই জায়গায় ব্যবসা বা প্রফেশন, এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বেঁচে থাকাটা। কারণ আপনারা যেভাবে দেখছি গ্লোবালি যেভাবে মানুষ মারা যাচ্ছে এবং বাংলাদেশে রিপিটলি শুরু হয়েছে, আপনারা পুরোপুরি সাবধানে থাকবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনার লাইফ রিস্কি হয়ে যাচ্ছে, তাহলে লাইফটাকে আগে বাঁচান। এরপর হচ্ছে আপনার চলাফেরা, আপনি যদি বেঁচে থাকেন চলাফেরা করার অনেক সুযোগ আসবে। আর যখনই আপনি মার্কেটে যাবেন ডেফিনেটলি আপনি সর্বপ্রকার ম্যাটেরিয়াল ইউজ করে, পিপি দরকার হলে পিপি, মাস্ক দরকার হলে মাস্ক, গ্লাভস, তারপর গগল যেগুলো আছে সেগুলো পরে আপনি যান। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, বিশ্বাস করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আমার মনে হয় না খুব জটিল কিছু হবে। আর যদি মনে করেন কোনো জায়গায় এফেক্টেড এরিয়া আছে, যে জায়গাটায় রেড জোন, সেই জায়গাটা আপনি অ্যাভয়েড করে চলেন। আপনার ম্যানেজমেন্টকে জানিয়ে দেন যে আপনি সেই জায়গায় যেতে পারবেন না লাস্ট 2-3 দিন। আমার মনে হয় না আপনি বলার পর কোনো ম্যানেজমেন্ট এটার বিরুদ্ধে কথা বলবে। যদি কোনো ম্যানেজমেন্ট এটার বিরুদ্ধে কথা বলে ডাইরেক্ট থানায় ইনফর্ম করবে। আপনারা একটু সোচ্চার হন। যে যদি সোচ্চার না হন তাহলে কিন্তু জিনিসগুলো ডিমিনিশ হবে না। যে আমি একবার শেষ মানে এই সময়টাতে আপনার সম্পর্কে দুটো কথা জানতে চাইবো, এবং হচ্ছে সেলস লিডার্স ইন বিডি সম্পর্কে একেবারে সংক্ষিপ্তভাবে দুটি কথা জানতে চাইবো। যে সেলস লিডার্স ইন বিডি কোন প্রত্যয় থেকে বা কোন স্বপ্ন থেকে আপনি এই প্ল্যাটফর্মটি এর কথা চিন্তা করেছেন এবং সেটিকে একটি বাস্তব রূপ দান করেছেন? ধন্যবাদ। আমার নিজের সম্পর্কে বলবো, আমি একজন সেলসম্যান। আমি সবসময় পরিচয় দিতে পছন্দ করি, আই এম দ্য সেলস পারসন, আই এম দ্য সেলসম্যান। এটা আমার আইডেন্টিটি। এবং আমি বাংলালিংকে প্রথমে কাজ করেছি, তারপর ওকাপিয়া মোবাইলে কাজ করেছি, হুয়াওয়ে মোবাইলে কাজ করেছি, অনারে কাজ করেছি, এখন আবার বিনিয়োগে কাজ করছি। সব জায়গাতেই আমি একজন সেলসম্যান ছিলাম, মাল্টিন্যাশনাল, লোকাল, সব জায়গাতেই সেলসম্যানের পরিচয় দিতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে আসলে সেলসম্যান। এরকম সে আসলে তার ফ্যামিলির কাছে একজন দায়িত্ববান লোক, তাকে ফ্যামিলি সবার কাছে তাকে বিক্রি করতে হয়। একজন প্রতিষ্ঠানে সে একজন দায়িত্ববান লোক, তার সবার কাছে তাকে বিক্রি করতে হয়। প্রত্যেকটা আসপেক্টে কিন্তু একজন লোক সব জায়গায় তাকে বিক্রি করতে হয়। বিক্রি না হলে কিন্তু সে তার ভ্যালুটা এস্টাবলিশ করতে পারে না। দ্যাটস ওয়াই আমি প্রায় বলি অল জবস ডিপেন্ড অন সেলস, বাট সেলস জব ডিপেন্ডস অন সেলফ। এই কথাটা আমি প্রায় বলি, আমার একটা উক্তি, যে সকল জবেই সেলসের উপর নির্ভর করে, আর সেলস জব শুধু নিজের উপর নির্ভর করে। কারণ সেলস জবে প্রফেশনালি পার্সোনালি একটা জিনিসই করতে হয়, সেল করতে হয়। আর যারা অন্য প্রফেশনে আছে, যে ডাক্তার আছে, তার ডাক্তারি করতে হয়, প্লাস আবার তাকে সেলসম্যান হতে হয়। কিভাবে? তার যদি রোগীকে সে ভালো মতো সেবা দিতে না পারে, তাহলে কিন্তু সে ক্লিনিক খুলতে পারবে না, তাহলে কিন্তু সে সেলসম্যান হতে পারবে না। তাহলে সেলসম্যান হওয়াটা কিন্তু তার জন্য ডিফারেন্ট একটা প্রফেশন। আর আমরা যারা সেলসে কাজ করি দুটো মানে সবার জন্যই প্রফেশনাল এবং পার্সোনাল একটি প্রফেশন, সেটা হচ্ছে সেলস। এরপর বলি সেলস লিডার্স ইন বিডি। সেলস লিডার্স ইন বিডি এটা হচ্ছে গিয়ে সেলস পিপল একটা আইডেন্টিটি তৈরি হয়েছে এখন বাংলাদেশে। 1 লক্ষ সেলস পিপলের একটা ওপেন মিডিয়া, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন অনেক স্ট্রং, যে কোনো মিডিয়ার চেয়ে তারা তাদের ভিউগুলো বলতে পারতেছে, তারা তাদের কথাগুলো বলতে পারতেছে, তাদের স্বাধীন মত প্রকাশ করার একটা ক্ষমতা তৈরি হয়েছে, যেহেতু 1 লক্ষ প্ল্যাটফর্ম। এবং তুমি যদি শুধু দেখো, সবাই কিন্তু কথাগুলো লিখছে, অনেক কোম্পানি ডিরেক্টলি আমাকে ফোন করছে যে ভাইয়া এই কমেন্টটা ডিলিট করে দেন। তো আমি তাকে বলি যে এই কমেন্ট ডিলিট করার যদি পর্যাপ্ত কারণ থাকে সেটা আমাকে এক্সপ্লেইন করতে হবে, তারপর আমি ডিলিট করব। তো এখন কিন্তু কোম্পানিগুলো নড়ে চড়ে বসতেছে। তো এই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে আরো এস্টাবলিশ করা। এবং এই জায়গা থেকে সেলস লিডার্স ইন বিডি ইনস্টিটিউট থেকে আমরা অনেক পোটেনশিয়াল সেলসম্যান বের করব, যারা ইন্ডিয়া, চায়না, অন্য যে কোনো জায়গাতে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি কম্পিট করবে। এটা আমার একটা
মেন্টাল ইচ্ছা, এবং আল্লাহ যদি এই সহায়তা দেয় তাহলে ইনশাল্লাহ আমরা করতে পারবো। যে আপনাকে হচ্ছে গিয়ে যে এটার জন্য ধন্যবাদ। আমরাও সেই স্বপ্ন দেখি যে আমরা হচ্ছে বিদেশে আমাদের শ্রম শক্তি রপ্তানি করছি, আমরা যদি সেটিকে যদি দক্ষ জনশক্তি হিসেবে রপ্তানি করতে পারি, বরং সেটি আমাদের সবার জন্য মঙ্গল হবে, আমাদের অর্থনীতির জন্য মঙ্গল হবে। আমাদের একজন দর্শক জানতে চেয়েছে, সেটি হচ্ছে যে আপনাকে উদ্দেশ্য করে বলেছে যে স্যার, আপনি একাধারে একজন কর্মব্যস্ত মানুষ, একটি প্রতিষ্ঠানের হচ্ছে হেড অফ অপারেশনস, তারপর হচ্ছে সেলস লিডার্স পিটি, তারপর আপনার ধর্মীয় কাজ এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবং হচ্ছে গিয়ে যে পরিবারকে সময় দেওয়া, সব মিলিয়ে আপনার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন? খুব সুন্দর কোশ্চেন শুভ। টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে তো পুরো লাইফটাতে শুভ সবাইকে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, এবং পুরো টাইমটাকে তুমি যদি কাজে ইউজ করো তুমি এটা রেজাল্ট পাবা। দুইটা ওয়েতে টাইমটাকে ইউজ করা যায়। যেমন একটা হচ্ছে তুমি লেজার থাকতে পারো, সেটারও তুমি রেজাল্ট পাবা। আবার আরেকটা হচ্ছে তুমি তোমার কাজটাকে তুমি কোনো প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারো, তোমার সেলফ ডেভেলপমেন্ট, অন্য কোনো কাজে, যেটাও তোমাকে ভ্যালু দিবে। এখন ডিসিশন তোমার কাছে, তুমি কোনটা করবা। তুমি কি টিভিতে বসে এন্টারটেনমেন্ট, শুধু নাটক দেখলা, সিনেমা দেখে টাইমটাকে কনজিউম করলা? আদারওয়াইজ তুমি কি এরকম কিছু হলো, তুমি একটা বই পড়লা, বা একটা সিভি রাইটিং শিখলা, বা একটা স্কিল গ্রো করলা, যেটার মাধ্যমে তোমার প্রফেশনালি ভ্যালু অ্যাড হবে। সুতরাং আমার লাইফটা শুভ যদি আমি বলি, আমার কিন্তু ফ্যামিলিকেও আমি সময় দিই, বাট আমি লেজার পিরিয়ড আমার লাইফে খুব একটা নেই। শুধু ঘুমানোটা আমার জন্য লেজার। আর আমি শখের বসে বা প্যাশনেট হয়ে আমি কাজগুলো করি, যে এই কাজগুলো আমাকে রেজাল্ট দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক রেজাল্ট দিয়েছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবং এটা সবার জন্য বলবো যে আপনার টাইমটাকে ইউটিলাইজ করেন। এই টাইমটা কিন্তু আপনার নেক্সট দিন থাকবে না। যেমন আমি তোমাকেও একই কথা বলতে পারি যে শুভ, তুমি একটা ইউনিভার্সিটিতে চাকরি করতেছো, প্লাস পাশাপাশি তুমি ডিবেট অ্যাসোসিয়েশন নিয়ে যেভাবে কাজ করতেছো, বরিশালে তোমাকে এক নামে কিন্তু সবাই চিনে। কেন? তুমি এই জায়গায় টাইম দিয়েছো, তোমার টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করেছো ডিবেটের জন্য। দ্যাটস ওয়াই তুমি কিন্তু তোমার একটা জায়গা তৈরি করে নিয়েছো। তুমি শুভ কিন্তু একদিনে গরমে, ঠিক আছে? ঠিক একইভাবে তুমি যদি এই লেবার গুলো না দিতে, তুমি যদি সেই জায়গায় তুমি বসে টিভিতে সিনেমা দেখতে, তুমি আড্ডা দিতে বন্ধু বান্ধব, তাহলে তুমি সেটাই পেতে। কিন্তু তুমি কিন্তু এখন ডিফারেন্ট কিছু পেয়েছো। কেন? তুমি ওই টাইমটাকে ভ্যালু দিয়েছো। সো টাইমটাকে প্রপারলি ভ্যালু দিতে হবে, ম্যানেজমেন্ট করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। ফ্যামিলিকেও টাইম দিতে হবে, কারণ ফ্যামিলি ইজ দ্য পার্ট অফ ইউর লাইফ। সো তাদেরকে ডিনাই করা যাবে না। প্লাস তোমার নিজেদের ডেভেলপমেন্টে কাজ করতে হবে, এবং প্রফেশনাল যেটা সেটা করতে হবে। এটাকে মিলিয়ে আমার মনে হয় যে এটা করলে সবাই তার রেজাল্টটা পাবে, এটা সম্ভব। জি, ইনশাল্লাহ এটা তো অবশ্যই সম্ভব। এবং হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যে চেষ্টা করব যে আমাদের এই আহ, সময় ব্যবস্থাপনাটিকে একেবারে সঠিকভাবে কার্যকর করার জন্য। একবারে শেষ প্রশ্ন, আপনার যারা বাংলাদেশে যারা সেলস এর যারা লিডার রয়েছে, শুধুমাত্র জুনিয়র লিডারদের জন্য আপনার যদি এই সময়ে কোনো পরামর্শ থাকে? আমি অলরেডি বলেছি, আমি জুনিয়র সেলসম্যান সবাইকে ভালোবাসা আমার হৃদয়ের পক্ষ থেকে, সেলস লিডার্সের পক্ষ থেকে, এবং বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমরা ভালোবাসি, রেসপেক্ট করি। আই অলওয়েজ রেসপেক্ট ডিএসআর অর সেলসম্যান, বিকজ দে আর দ্য কোর অফ সেলস টিম। তারাই কিন্তু আসলে রেভিনিউটা জেনারেট করে। আমি সবসময় তাদেরকে স্যালুট দিই এবং তাদেরকে অলওয়েজ রেসপেক্ট করি। এবং আমি যখন মার্কেট ভিজিট করি, আমি আমার প্রথম যে টিম মেম্বার আমি মনে করি সেটা হচ্ছে একেবারে জুনিয়র লেভেলের সেলসম্যান। আমি তাদের সাথে হেঁটে হেঁটে সবসময় কাজ করি, এবং তাদের কাছ থেকে আমি অনেক কাজ শিখেছি আমার লাইফে। আলহামদুলিল্লাহ, আমার সেলসের কেরিয়ার যদি ধরো 15 বছর, আমি প্রায় 15টা অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল বলো, তারপর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তো এটা কিন্তু হয়েছে তাদের কাছ থেকে আমি কাজ শিখে, কারণ আমি ম্যাক্সিমাম টাইম মার্কেটে থাকতাম এবং তাদের সাথে দোকানে দোকানে যেতাম, গিয়ে আমি নিজে নিজে শিখতাম। ইভেন আমি যখন আরএসএম ছিলাম তখন আমি তাদের সাথে দোকানে যেতাম। তো আমার যারা এরিয়া ম্যানেজার ছিল বা টেরিটরি ম্যানেজার, তারা দেখতাম যে আমার উপর একটু খেপে যেত, কেন আমি তাদের সাথে মার্কেটে যাই। কারণ তাদের সাথে আমি মার্কেটে গেলেই কিন্তু আমি অরিজিনাল চেহারাটা মার্কেটে দেখতে পারতাম, এবং ওই ছেলেগুলো আমার জন্য ডেডিকেটেড হয়ে কাজ করতো, এবং তাদের সমস্যা আমি সলভ করার ট্রাই করতাম। হয়তো সবগুলো পারতাম না, কিন্তু খুবই ট্রাই করতাম তাদেরকে ভালো রাখার জন্য, তাদের ইনসেন্টিভ টিএডিএ এগুলো সবকিছু দেওয়ার জন্য প্রপারলি। এটা সবসময় চেষ্টা করতাম, এবং তাদেরকে আমি এখনো ভালোবাসি, এবং আমার হৃদয় জন্য ভালোবাসা সবসময় তাদের প্রতি থাকবে। তাদের জন্য দোয়া করি, এবং তাদের জন্য তারা যেন সেফটি থাকে, সিকিউর থাকে, এই ডায়ার সিচুয়েশন তারা যেন সঠিকভাবে মার্কেটে যেতে পারে এবং সেভাবে আসতে পারে।
আর জি, আমরা হচ্ছে গিয়ে যে মালয়েশিয়াতে যিনি পিএইচডি গবেষণায় রয়েছেন, জনাব আব্দুল্লাহ আল মামুন, তিনি হচ্ছে মামুন ভাই, আমাদের মামুন ভাই আমাদেরকে উইশ করেছেন। আসলে থ্যাংক ইউ আজকে মামুন ভাই। এই প্রোগ্রামটি করার আগে আমরা হচ্ছে মামুন ভাইয়ের সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে ওনার একটা প্রেজেন্টেশন রয়েছে, সেই কারণে উনি হচ্ছে গিয়ে যে আগামী 1 মাস কোনো লাইভ প্রোগ্রাম বা কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে উনি থাকবেন না। উনি হচ্ছে ওনার প্রেজেন্টেশনের পরে থাকবেন এবং তিনি বলেছেন যে আপনার সাথেই উনি হচ্ছে লাইভে একটি প্রোগ্রাম করবেন, সেই ইচ্ছা উনি ব্যক্ত ইনশাআল্লাহ। করেছেন এবং উনি আপনাকে খুব মিস করছেন। সুপ্রিয় দর্শক, আসলে আমরাও মিস করছি মামুন ভাই আপনাকে। আপনি থাকলে আরো আমরা আড্ডা দিতে পারতাম শুভর সাথে একসাথে। ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা আপনার সাথে থাকবো। অবশ্যই সুপ্রিয় দর্শক এবং আমাদের সেলসের যে সম্মানিত লিডারগণ রয়েছেন, আপনারা যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখলেন, আসলে আমরা হচ্ছে আপনাদের সেই অব্যক্ত কথাগুলো নিয়ে আজকে আলোচনার চেষ্টা করেছি এবং আপনাদের সেই অব্যক্ত কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সম্মানিত অতিথি জনাব মেজামুদ্দিন আখন্দ, ফাউন্ডার সেলস লিডার্স ইন বিডি, তিনি হচ্ছে সেগুলো আসলে বিশদ ব্যাখ্যা এবং আপনাদের জন্য সেই পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং আপনারা যদি সঠিকভাবে সেই পরামর্শগুলোকে কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার সেই সমস্যাটিকে সমাধান করতে পারবেন। এবং একই সাথে যারা কাজ করছেন এই কোভিড এর সময়, চ্যালেঞ্জিং সময়, আমরা সকলেই এই মহামারীর সময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আপনারা অবশ্যই আপনারা নিজেরা সচেতন থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আপনার সেলস এর লোক হিসেবে অবশ্যই বারবার হচ্ছে কি স্যানিটাইজেশনের যে ব্যবস্থাটি রয়েছে সেটি আপনারা মেনে চলবেন এবং অবশ্যই সবার জন্য একটি ভালো মাস্ক আবশ্যক এবং আপনার মাস্ক এবং একটি ফেস শিল্ড এটি হচ্ছে গিয়ে আপনারা মেনে চলবেন। এবং যারা মুসলিম রয়েছেন তারা অবশ্যই একটি বিষয়ের চেষ্টা করবেন, সেটি হচ্ছে গিয়ে আপনি আহ সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং আমরা অন্য ধর্মের যারা রয়েছে এবং যারা মুসলিম রয়েছে সবার জন্যই কাঁধের উপরে আমরা হাত তুলবো না। এই এটি যদি মেনে চলি তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আগামী দিনে আমাদের এই আজকের অতিথি জনাব নিজামুদ্দিন আখন্দ সহ আরো দু একজন অতিথিকে নিয়ে আমরা আপনাদের সেই অব্যক্ত যে কথাগুলো আজকে বলা হয়নি সে কথাগুলো বলবো এবং আগামীকাল হচ্ছে যে আমাদের যে কোভিড করোনাকালীন এই বাস্তবতায় একটি চ্যালেঞ্জিং বাজেট পেশ করতে যাচ্ছে। আমরা সেই একটি ভালো বাজেট এবং দেশের গণমানুষের একটি বাজেট প্রত্যাশা করছি এবং আগামী শুক্রবার আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আসবো এবং তার সাথে আমরা কথা বলবো শিশু স্বাস্থ্য এবং আমাদের করোনাকালীন সময় আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে বয়স্কদের সেটি নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি মেহেদী হাসান শুভ আপনাদের কাছ থেকে বিদায়। ধন্যবাদ সবাইকে।